ঈদের ছুটিতে বাড়ি না যেতে আহ্বান প্রধানমন্ত্রী। খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদন মানবিক দৃষ্টিতে দেখা হচ্ছে বললেন আইনমন্ত্রী। ৩ সপ্তাহ পর চলছে গণপরিবহন, স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগ থাকছেই। টিকা পেতে যুক্তরাষ্ট্র ও ভারতকে চিঠি দিয়েছে সরকার। অযত্নে অবহেলায় মরে যাচ্ছে নদী ও নৌপথ। উন্নয়নের নামে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বৃক্ষনিধন। এটিএন নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি বেলা ৩টার নিউজ আওয়ারে। জানিয়ে দিচ্ছিলাম সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে যে যেখানে আছেন সেখানে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বেঁচে থাকলে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হবে। সকালে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সম্মানিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রীর সনগ্রহণ। দেশে আরও 4টি মেরিন একাডেমি সহ নৌ পরিবহন মন্ত্রণালয়ের নতুন ড্রেজার পরিদর্শন ও প্রশিক্ষণ জাহাজ উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান থেকেই পায়রা বন্দর নির্মাণে ক্ষতিগ্রস্ত প্রায় 500 পরিবারকে পাকা ঘর উপহার দেন শেখ হাসিনা। আমরা কোনোদিনও ভাবি নাই যে এত সুন্দর একটা আমরা বাড়ি পাবো। এর আগে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর 21 বছর ধরে দেশের নৌ পরিবহন খাত ধ্বংস করা হয়েছে। ৭৫ পরবর্তী যারা ক্ষমতা আসে, আসলে তারা ব্যবসাটা বড় করে দেখতো। তাদের কাছে নানা ধরনের যেমন বাসের ব্যবসা, ট্রাকের ব্যবসা, এইসব ব্যবসার দিকে যতটা নজর দিয়েছে, তার নৌপথগুলির দিকে সেইভাবে কোনো যত্ন নেয় নাই। জিয়াউর রহমান, জেনারেল এরশাদ বা খালেদা জিয়া, তাদের আমলে কিন্তু কোনো ড্রেজার সংগ্রহ করা বা নদী খনন করা এদিকে তাদের কোনো দৃষ্টি ছিল না। 2024-25 সালের মধ্যে 10,000 কিলোমিটার নৌপথ খনন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। শুধু খনন করলে চলবে না, এটা আমরা যেহেতু ক্যাপিটাল ড্রেজিং করার পর প্রতি বছর কিন্তু মেইনটেনেন্স ড্রেজিংটা করতে হবে। একবার খনন করলেই ছেড়ে দিলে চলবে না। তার কারণ হচ্ছে যে সবথেকে বেশি পলি বহন করি আমরা বাংলাদেশ, কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমাদেরকে এইভাবে পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি করোনা পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য সুরক্ষায় ঝুঁকি না বাড়াতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এখন বিশেষ করে করোনাকালীন সময় আত্মীয় স্বজনের সঙ্গে বেঁচে থাকলে তো দেখা হবে, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই যে ঈদ উপলক্ষে সবাই ছুটোছুটি না করে যে যেখানে আছেন সেভাবে ঈদটা উদযাপন করেন। আর যারা বিত্তশালী আছেন, তারা যারা একটু দুস্থ, তাদেরকে সহযোগিতা করেন, সেটা তো আরও বেশি সওয়াবের কাজ হবে বলে আমি মনে করি। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। 3 সপ্তাহ পর চালু হলো গণপরিবহন, তবে শুধু সিটিতে ও জেলায় জেলায়। রাজধানীতে অর্ধেক যাত্রী আর মাস্ক পরার নির্দেশনা অনেকটাই মানা হলেও বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। এদিকে আন্তঃজেলা রুটে বাস বন্ধ থাকায় ভেঙে ভেঙে কিংবা ভাড়া করা গাড়িতে বাড়ির পথে ছুটছেন মানুষ। সাদিয়া আফরোজের রিপোর্ট। করোনার এই সময়ে অ্যাম্বুলেন্সের রোগী নয়, উঠছেন দূরপাল্লার যাত্রী। আন্তঃজেলা রুটে গণপরিবহন বন্ধ, তাই এভাবেই সুযোগটা নেওয়া হচ্ছে। রাজধানীর গাবতলীতে বাসের অপেক্ষায় বসে থাকা এই পরিবার বান্দরবান থেকে ঢাকা এসেছেন ভেঙে ভেঙে। এর পরের গন্তব্য রাজশাহী, এবারও যেতে চান একইভাবে। গাড়ি তো চলছে, কিন্তু এখন যেতে হবে, যে কোনো ভাবে হলেও তো যেতে হবে আর কি। এই পরিবারের মতো গাবতলী আমিনবাজারের দিকে হাজার হাজার মানুষ ছুটছেন। উদ্দেশ্য দূরপাল্লার বাস কিংবা
পাটুরিয়া ঘাট। আন্তজেলার বাস বন্ধ জেনেও তাদের এই গন্তব্যের কারণ ঈদ উপলক্ষে বাড়ি ফেরা। সামর্থ্যবানরা যাচ্ছেন প্রাইভেট কার কিংবা মাইক্রোবাসে, আর বাকিরা যেতে চান ভেঙে ভেঙে। পাটুরিয়া ঘাটের ওখান থেকে হয়তো ওইবার উঠতে হবে যে কোনোভাবে সাতক্ষীরা। ওটা একটা মাইক্রো ঠিক আছে, সেখান থেকে যাচ্ছে আর কি। বাস তো না, এখন এই যে প্রাইভেট কার আছে, ভাড়া চাই অতিরিক্ত। তো ঢাকার ভেতরে চলা বাসগুলোতে অর্ধেক যাত্রী নেওয়ার নির্দেশনা মানা হলেও নেওয়া হচ্ছে দ্বিগুণ ভাড়া। আবার ঢাকার আশপাশে চলা বাসগুলোতে দ্বিগুণ যাত্রীও ভাড়া নেওয়ার অভিযোগও আছে। 5 জনের ভিতরে দেখা যায় 10 জন 5 জন 7 জন এইভাবে টানা হইতে আছে, তেলের টাকা উঠতেছে না। ওনার আত্মীয় এর লাগে উঠে, ওনারা জানে না, এর লাগে উঠে 2 জন একসাথে বসে গেছে। আর আমরা তো জানা সত্ত্বেও মনে করেন না, অ্যাক্সিডেন্ট একজন করে বসে। তার জন্য জীবাণুমুক্ত হচ্ছে না, নিজে তো একা করে সম্ভব না। এটা একটু কাইন্ডলি এদেরকে পুলিশ হোক যে হোক, যার মাধ্যমে করলে পারে মানুষের নিরাপত্তাটা বাড়বে। তারা আমাদের কাছ থেকে ইচ্ছা মতো যা পারে ভাড়া নিচ্ছে, এখন আমাদের তো আসতেই হবে। চালক হেলপারদের মাস্ক পরার নির্দেশনা মানার ব্যাপারে উদাসীনতা লক্ষ্য করা গেলেও যাত্রীদের বেশিরভাগই ছিলেন সচেতন। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতি সরকার মানবিক দৃষ্টিতে বিবেচনা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার তার গুলশানের বাসভবনে সাংবাদিকদের কথা জানান তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নথি হাতে পাওয়ার পর পর্যবেক্ষণ করে গুরুত্ব বিবেচনা করে দ্রুত বিস্তারিত জানানো হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রধান খালেদা জিয়াকে বিদেশে নিতে মানবিক বিবেচনায় অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার গুলশানে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। করোনায় আক্রান্ত হয়ে নিহতদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় এই আয়োজনে। এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন, গতকাল তার পরিবার থেকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যে অনুমতি দরকার সেই অনুমতি চাওয়া হয়েছে। কোভিড-19 সংক্রমণ পরবর্তী জটিলতা যে অনেক সময় গুরুতর দিকে মোড় নেয় সে কথা মনে করিয়ে দিয়ে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে উন্নত হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন। বিদেশে আরও উন্নত হাসপাতালে চিকিৎসা নেওয়া সম্ভব কিনা তাই এখন দেখার বিষয়। 76 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। এবং ওনার যে বয়স, ওনার যে বিভিন্ন রোগ আছে, অথবা এর আগে উনি যে প্রায় 2-3 বছর তিনি কারাগারে ছিলেন, এখনও অন্তরীণী আছেন, এই অবস্থার প্রেক্ষিতে তার যে সমস্ত কিছু জটিলতা সৃষ্টি হয়, তার পরিবার থেকে বিদেশে উন্নত চিকিৎসার জন্যে অনুমতি দরকার, সে অনুমতি চাওয়া হয়েছে। এবং আমরা আশা করি যে সরকার মানবিক কারণে এই তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছে 10 থেকে 20 মিলিয়ন ডোজ টিকা চাওয়া হয়েছে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। এর আগে মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। পরে ডক্টর আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের 60 মিলিয়ন ডোজ টিকা অতিরিক্ত রয়েছে। তাদের কাছে 10 থেকে 20 মিলিয়ন ডোজ টিকা চেয়ে যত দ্রুত সম্ভব তা সরবরাহ করতে রাষ্ট্রদূতের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশের যা প্রাপ্য তার পুরোটা না পারলেও জরুরি ভিত্তিতে অন্তত 30 লাখ ডোজ টিকা পাঠাতে ভারতকে চিঠি দেওয়ার কথাও বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। সর্বতভাবে চেষ্টা করতে আমরা সবাই এই যাতে ভ্যাকসিন পাওয়া যায়, মানুষ 1 নম্বর, এইটা আমাদের প্রায়োরিটি। তো আপনারা যখন ইন্ডিয়াতে দেবেন, তবে এমনিতে ইমিডিয়েট নিড আমাদের বোধহয় 4 মিলিয়ন, বাট আমি চাইছি যে 10 to 20 মিলিয়ন ভ্যাকসিন দেওয়ার জন্য। ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছি, ইমিডিয়েটলি যদি পুরোটা না দিতে পারেন, ইমিডিয়েটলি আমি ওনাকে ওদের 3 মিলিয়নের জন্য বলেছি যে এইটা আমাকে তখন ওই অন্য দিয়েছেন যে এটা ইমার্জেন্সি বেসিসে পাঠান যে কোনোভাবে। এবার দ্য অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে করোনা নিউজ আপডেট।
আগের সব রেকর্ড ভেঙে গত 24 ঘন্টায় আক্রান্ত ও শনাক্তের নতুন বিশ্ব রেকর্ড হয়েছে ভারতে। মাত্র 5 দিনের ব্যবধানে আবারও 4 লাখের গণ্ডি পেরিয়েছে শনাক্তের সংখ্যা। ভারতের স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে 4,12,000 আর মারা গেছে 3,980 জন। এদিকে ভারতে করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী হয়ে উঠতে পারে বলেই সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত কয়েকদিনে নিম্নমুখী হতে শুরু করেছিল ভারতের করোনা গ্রাফ, কিন্তু বুধবার থেকেই আবারও বদলাতে শুরু করে চিত্রটা। লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে সংক্রমণ। বৃহস্পতিবার সমস্ত অতীত রেকর্ড ছাপিয়ে একদিনে শনাক্ত হয়েছে 4,12,000 করোনা রোগী, যা একক দেশ হিসেবে নতুন বিশ্ব রেকর্ড। শুধু আক্রান্তই নয়, মৃত্যুতেও নিজেদের আগের সব রেকর্ড ভেঙেছে দেশটিতে। শেষ 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 3,980 জনের। একদিন আগেই সে দেশে সর্বোচ্চ মৃত্যু ছিল 3,742। টানা এক সপ্তাহ ধরে দিনে 2,000-এর বেশি মানুষ করোনায় মারা যাওয়ার পর গত 27 এপ্রিল থেকে দৈনিক মৃত্যু 3,000-এর উপরে ওঠে। ভারতে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটছে মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা ও উত্তরপ্রদেশে। এর পাশাপাশি দৈনিক সংক্রমণ বাড়তে শুরু করেছে আসাম, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার ও ঝাড়খণ্ডে। বিভিন্ন রাজ্যে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর পাশাপাশি করোনা রোগীদের চিকিৎসার জন্য শয্যা সংকটও চরমে উঠেছে। এছাড়া করোনা পরীক্ষা করতে গিয়েও নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে নাগরিকদের। দেশটির স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুতির ঘাটতির জন্য তীব্র সমালোচনা উঠেছে। গত মার্চের মাঝামাঝিতেও ভারতে একদিনে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছিল 20,000-এর কাছাকাছি। এরপর এপ্রিল মাস থেকে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে সংক্রমণ, বাড়ে মৃত্যুর সংখ্যাও। গত 30 এপ্রিল 4 লাখের বেশি মানুষের করোনা সংক্রমণ ধরা পড়ে ভারতে। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক প্রতিবেদন বলেছে, গত সপ্তাহে বিশ্বে যত মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন তার প্রায় অর্ধেকই ভারত থেকে। এই সময়ে বিশ্বে মোট মৃত্যু 4 ভাগের 1 ভাগই ঘটেছে ভারতে। দ্বিতীয় ঢেউ সামলাতেই যখন হিমশিম অবস্থা ভারতে, তখন তৃতীয় ঢেউ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ। এবার আমাদের আজকে দিনের আয়োজন নদী ও নৌপথ। আগামী 10 বছরের মধ্যে দেশের সব নদীর দখল ও দূষণ রোধ এবং নাব্য ফিরিয়ে আনতে চায় সরকার। এর লক্ষ্যে 10 বছর মেয়াদী মহাপরিকল্পনা প্রণয়নের রূপরেখা নির্ধারণ করা হয়েছে। এটি চূড়ান্ত করতে সাব কমিটিও গঠন করেছে সরকার। ঢাকার চারপাশে নদীগুলোর তলদেশে 10 ফুটের বেশি পলিথিন সহ নানা ধরনের বর্জ্য জমে আছে। এসব নদীতে হাসপাতাল ও শিল্প বর্জ্য সহ পয়ঃবর্জ্য ফেলা হচ্ছে নির্বিচারে। নদী দখল করে গড়ে তোলা হচ্ছে বড় বড় অবকাঠামো, যার প্রভাব ধীরে ধীরে দেশের অন্য নদীগুলোর উপরও পড়বে। নদী দূষণমুক্ত করতে নৌবাহিনীর করা 1 বছরের স্বল্পমেয়াদী পরিকল্পনায় বলা হয়েছে, শুরুতেই নদী দূষণে দায়ী উপাদানগুলো চিহ্নিত করতে হবে। একই সঙ্গে তা পরিষ্কার করতে কার্যক্রম গ্রহণ এবং সীমানা নির্ধারণ করে নদীগুলো দখলমুক্ত করা জরুরি। নদীর প্রবাহ ঠিক রাখতে নিয়মিত খননের পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও বিকল্প নেই। উন্নয়ন কাজের নামে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অবাধে বৃক্ষনিধন। এরই মধ্যে কেটে ফেলা হয়েছে কয়েকশো গাছ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে যেখানে নির্মাণ হবে আধুনিক কফি শপ, গাড়ি পার্কিং আর ওয়াকওয়ে। উন্নয়নের নামে বৃক্ষনিধনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন পরিবেশবাদীরা। কংক্রিটের এই ঢাকা নগরীতে নির্মল পরিবেশে বুক ভরে নিঃশ্বাস নেয়ার মতো জায়গা হাতে গোনা দু একটা। গাছগাছালিতে ভরা সোহরাওয়ার্দী উদ্যানের সবুজ চত্বর যার মধ্যে অন্যতম। নাগরিক কোলাহল ছেড়ে যেখানে হাঁপ ছেড়ে ক্লান্তি ভোলা যায় অনায়াসে। পাকপাখালির কোলাহলে হয়তো নগরবাসী খুঁজে পান চিরচেনা গ্রামীণ পরিবেশ। শুধুমাত্র টান ভরে শ্বাস নেওয়ার জন্য এখানে আসি, সেই জায়গাটাকে যদি নষ্ট করে দেয়া হয় এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। উন্নয়নের অর্থ কিন্তু কংক্রিটের দেয়াল গড়ে তোলা না, হাঁটার জায়গা বানানো হবে, সেখানে গাছ তো সেখানে আরো স্বাস্থ্যকর একটা পরিবেশ প্রদান করার কথা। করোনা মহামারীর এই সময়ে বছর জুড়ে পুরো পৃথিবী দেখেছে অক্সিজেনের জন্য মানুষের অসহায় আরতি। সেই সময়ে ঢাকার প্রাকৃতিক অক্সিজেন কারখানা খ্যাত সোহরাওয়ার্দী উদ্যানে কংক্রিটের স্থাপনায়
নাগরিক সভ্যতা নির্মাণে চলছে বৃক্ষ নিধন। এখানে যে স্থপতি কাজ করছেন সেই স্থপতি আমার মনে হয় পরিবেশ বান্ধব নয়। উন্নয়নের নামে যে গাছ কাটা হচ্ছে সেটা কখনো প্রকৃতপক্ষে উন্নয়ন নয়। যে এই উদ্যানটি শুধুমাত্র মানুষের নয়, এই উদ্যান পাখিদের, এই উদ্যান অন্যান্য প্রাণ প্রকৃতির যত ইকোলজিতে যত প্রাণ প্রকৃতি থাকে সবারই। উদ্যানের সারি সারি গাছের গায়ে লাল কালির চিহ্ন, যেন নিজের গায়েই নিজের মৃত্যু পরোয়ানা নিয়ে দাঁড়িয়ে থাকা। এরই মধ্যে ওয়াকওয়ে আর কফি শপের জন্য কাটা পড়েছে বহু গাছ। রাতারাতি কেটে ফেলা সেই গাছ সরিয়ে ফেলা হয়েছে, মাটি দিয়ে ঢেকে দেয়া হয়েছে কাটা গাছের গুঁড়ি। হাঁটতে গেলে আমাদের গাছ কেটে ফেলতে হবে। এই উদ্যানের এই গাছ হত্যাযজ্ঞের মাধ্যমে যে ঘটনাগুলো আপনি ঘটাতেছেন, এই প্রাণ প্রকৃতির কি হবে? একটা পুরনো গাছের জন্য অনেক জায়গায় রাস্তা ঘুরিয়েও রাস্তা করা হয়, আর এখন এটা তো এখন তো কোনো ভেহিকেল চলবে না, এটা যানবাহন চলবে না, মানুষ হাঁটার রাস্তা। এখানে রাস্তার মাঝখানে বা সাইডে গাছ থাকতেই পারে। এখনো মান্দাতার আমলের মতো করে গাছ কেটে ফেলতে হবে, বিল্ডিং তুলতে হবে। এই প্রক্রিয়ায় উন্নয়নের যে নিদর্শন, এই নিদর্শন আসলে শহরেরকে যেভাবে ধূসর করে তুলেছে, সোহরাওয়ার্দী উদ্যানকেও ধূসর করে তোলার একটি প্রক্রিয়া মাত্র। স্বাধীনতা স্তম্ভ নির্মাণ তৃতীয় পর্যায়ের উন্নয়ন কাজের জন্য উদ্যানের এই বৃক্ষ নিধন, যেখানে নির্মাণ হবে 500 গাড়ির পার্কিং প্লেস, 7টি কফি শপ, ওয়াকওয়ে, জলাধার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রকল্পের কাজ চলছে। বৃক্ষ নিধন করে স্থাপনা নির্মাণের এই নকশা করেছে গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য বিভাগ। প্রাণ প্রকৃতি বিরোধী এমন প্রকল্প নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছেন অনেকেই। 50 বছরের গাছ ফেলে দিয়ে আমি একটা গেন্দা ফুলের গাছ লাগাবো, এই যে যুক্তি, এইটা একটা বড় সমস্যা। পায়ে হেঁটে চলার জন্য গাছ কাটতে হয়, এ পৃথিবীর কোথাও নাই। প্রতিবাদের মুখেও চলছে বৃক্ষ নিধন, কংক্রিটের স্থাপনা নির্মাণ। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দাবি করেছে, আন্তর্জাতিক মানের স্থাপনা গড়ে তুলতেই কাটা পড়েছে গাছ। তবে সেখানে আরও 1000 নতুন বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। কিন্তু 100 বছরের গাছ কেটে ফেলার ক্ষতি তাতে কি পোষাবে? মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। বাজেটের বিরতি নিচ্ছি, এরপর জানিয়ে ফিরছি। নিয়োগ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ। দক্ষিণ জনপদে ডায়রিয়ার ভয়াবহ প্রকোপ। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ারে। আপনাদেরকে শুরুতেই যেমনটি জানিয়েছিলাম যে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশে বাইরে নেয়ার যে আবেদন, সেটি সরকার মানবিক দৃষ্টিতে বিবেচনা করছে বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন। এ পর্যায়ে আনিসুল হক বিবৃতি দিচ্ছেন, অর্থাৎ ব্রিফ করছেন। আমরা গুলশানের বাসভবনে সরাসরি চলে যাচ্ছি। আমি এইটুকু বলতে পারি যে সবসময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু এটা মানবিক দৃষ্টিতে দেখেই তিনি যখন এই 401 ধারায় তার সাজা স্থগিত রেখে তাকে মুক্ত করেছেন, সেই বিবেচনাই করেছেন। মানবিক দিক থেকে কিন্তু দেখা হয়েছে এবং আমরা সবসময় এগুলি মানবিক দিক থেকেই দেখি। ধন্যবাদ। ইতিবাচক দেখছেন। আমরা শুনছিলাম আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্য। নিয়োগ ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে মহানগরের নেতাকর্মীদের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহ 2 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাবি ভিসি আব্দুস সোবহান মেয়াদের শেষ দিন আজ। তিনি চাকরি প্রত্যাশী 125 জন ছাত্রলীগ নেতাকর্মীকে নিয়োগ দিয়েছেন। এমন তথ্যের ভিত্তিতে মহানগর ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিয়োগ বন্ধের চেষ্টা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। মহানগর ছাত্রলীগের হামলায় সদ্য নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুন ও সেকশন অফিসার মাসুদ সহ রাবির কয়েকজন ছাত্রলীগের কর্মী আহত হন।
দক্ষিণের জনপদ বরিশালে ডায়রিয়ার প্রকোপ প্রকট। প্রতি জেলার হাসপাতালে রোগীর ভিড়। বৃহত্তর বরিশালে ডায়রিয়া আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় আইইডিসিআর এর সহযোগিতা চাইছেন জেলার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা। জাহিদ রিপন ও মোহাম্মদ শফিকুল ইসলাম মিলনের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট দেখে নেব। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সুপেয় পানির সংকট তীব্র। দূষিত ও লবণাক্ত পানি ব্যবহার করায় আশঙ্কাজনকভাবে বেড়েছে ডায়রিয়া, আমাশয়, চর্মরোগ সহ পানিবাহিত রোগ। বাজারে স্যালাইনের তীব্র সংকট, হাসপাতালে ঠাঁই নেই। 92 টাকার স্যালাইন 110 টাকায় কিনতে হয়, আর তো অনেক সময় বলে স্যালাইন নাই। কোনো কিছু সরকারিতে পাওয়া যায় না, পাওয়া গেছে এটা সরকারি একটা ডাক্তারি প্রেসক্রিপশন সব কিনে আনতে আছে। স্যালাইন নাই না, হারা দেয় না আমাকে। বিভিন্ন উন্নয়ন সংস্থার ডিপ টিউবওয়েলগুলো প্রায় অকেজো। বিশুদ্ধ পানির উৎস না থাকায় খাল ও পুকুরের দূষিত পানি পান করে দিন দিন বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। চিকিৎসকদের পরামর্শ সচেতন হওয়ার। ডায়রিয়া হওয়ার মেইন যে কারণ পানিবাহিত রোগ, যেহেতু এটি পানি দূষণ, পয় নিষ্কাশন ব্যবস্থার সমস্যা, এসব কারণে ডায়রিয়া বেড়ে যাচ্ছে। সুতরাং সবাইকে আমরা আহ্বান জানাবো যাতে তারা পরিষ্কার বিশুদ্ধ পানি ফুটিয়ে পান করেন। পটুয়াখালী জেলায়ও হঠাৎ বেড়ে গেছে ডায়রিয়া রোগীর সংখ্যা। হাসপাতালে জায়গা নেই, মেঝেতে বা বারান্দায় চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। আমরা কালকে আসছি, ডাক্তার আসছে, এখন মোটামুটি আছে, যত স্যালাইন লাগছে, স্যালাইন যা লাগছে সবই। প্রতি বছরের চৈত্র বৈশাখ মাসে পুকুরের পানি তলানিতে নেমে যায়। নদী খালের পানিতেও দূষণ ও লবণাক্ততা বাড়ে। পানিবাহিত রোগ ডায়রিয়া ছড়ানোর এটি একটি বড় কারণ। এই সিজনে পানি থাকে না, পানির স্তর নিচে নেমে যায়, তারপর যে পানি থাকে সে পানিটা নষ্ট হয়ে যায়। তারপর রোগীদের মধ্যে অসচেতনতা প্রচুর, তারা ফুড হাইজিন মেনটেন করে না, যে কারণে এই সিজনটা ডায়রিয়াটা বেশি লাগে। শুধু পটুয়াখালীতেই নয়, বৃহত্তম বরিশালের বিভিন্ন স্থানে ডায়রিয়া ছড়ানোর হার মারাত্মক। এর কারণ নির্ণয় ও নিরাময়ের পথ খুঁজতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতা চান জেলার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। আমাদের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত খাবার স্যালাইন আছে, আইভি স্যালাইনও এই মুহূর্তে আমাদের চলার মতো আছে। আমরা আরো কিছু সংগ্রহ করার চেষ্টা করছি। পানি সংরক্ষণের জন্য প্রধানমন্ত্রীর উপহার পর্যাপ্ত রেইন ওয়াটার ট্যাঙ্ক প্রত্যাশা করছেন দক্ষিণের জনপদের মানুষ। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবার সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ভ্যাকসিন বাণিজ্যে চলতি বছরে জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসে $490 কোটি মুনাফার কথা জানিয়েছে মার্কিন ফার্মাসিউটিক্যালস জায়ান্ট ফাইজার। জার্মান অংশীদার বায়োএনটেকের সঙ্গে মিলে ফাইজার কোভিড-19 টিকা উৎপাদন করছে। করোনা ভাইরাসের কারণে এই টিকা এবং আগামী 3 বছরে বার্ষিক বুস্টার ডোজ থেকে সংস্থাটি বিপুল আয়ের প্রত্যাশা করছে। ভায়াগ্রা ও লিপিটারের মতো ব্লকবাস্টার চিকিৎসার জন্য বিপণন সংস্থা হিসেবে কাজ করত ফাইজার। 1 দশক আগে নেওয়া নতুন ব্যবসায়িক নীতিতে সংস্থাটি ক্যান্সার ও বিরল রোগের ওষুধ এবং টিকা উৎপাদনে নিজেকে পাওয়ার হাউসে পরিণত করে। মঙ্গলবার ফাইজার চলতি বছর কোভিড-19 টিকা বিক্রির পূর্বাভাসকে প্রায় দ্বিগুণ করেছে। এ সময় সংস্থাটি টিকা বিক্রি থেকে আয়ের পূর্বাভাস $1,500 কোটি থেকে $2,600 কোটি উন্নীত করেছে। এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। ঈশ্বরদীর বেশিরভাগ লিচু গাছে মুকুল আসেনি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন বিপর্যয়ের কারণ বলছে কৃষি বিভাগ। ফলে এবার লিচু আসছে দেরিতে, আর তার উপর ফলন কম হওয়ায় বাড়তে পারে লিচুর দাম। পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্ট। ঈশ্বরদীর গ্রামে গ্রামে এমনই অসংখ্য লিচু বাগান। সুস্বাদু লিচুর জন্য বিখ্যাত ঈশ্বরদীর কৃষি অর্থনীতির অনেকটাই লিচুর উপর নির্ভরশীল। প্রতি গ্রীষ্মেই এ মধু ফল ঘিরে এলাকায় উৎসবের আমেজ বইলেও এবার চিত্রটা ভিন্ন। সারা বছর পরিচর্যার পরও অধিকাংশ গাছেই আসেনি মুকুল। চাষিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ।
এবার ধরেন আমার বাগানে কোনো মোকল নাই, কোনো নাই, আমি লিচু বিক্রি করতে পারি নাই। 1 একর জমির গতবার 5 লাখ টাকা বেচছিলাম, এবার 1 লাখ টাকা বেচতে পারবো কিনা সন্দেহ। এবার শতকরা 20% ধরেন, 20% এবার আসছে। আর এই যে আবহাওয়ার কুলের জন্য বৃষ্টি বাদল নাই, এই জন্য দেখা যাচ্ছে যে এলাকা এবার লিচুর সংখ্যা খুব কম। এখন খুব সমস্যার ভিতরে আছি, কিভাবে আমরা চলবো সেই দুশ্চিন্তার ভিতরে আছি। মুকুল দেখে ফলন আন্দাজ, তারপর ব্যাপারী পাইকারদের বাগান কেনা, এমনই রীতি। মুকুলহীন পাতায় পূর্ণ বাগান কেনায় আগ্রহ নেই তাদের। লিচু প্রত্যেক বছরের চেয়ে এবছরে অনেকটা কমের কারণে প্রত্যেক বছর 20-22 লক্ষ লিচু কিনি, এবছর লিচু কিনেছি 11-12 লক্ষ। বাজারে 2500 কমে লিচু হবে না, 2500, 2800, 3000, 3200, 3500 টাকা লিচু বিক্রি হবে। এমন বিপর্যয়ের কারণ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, বলছে কৃষি বিভাগ। সাধারণত জানুয়ারি মাসে যে তাপমাত্রাটা আমাদের থাকার কথা, হুট করে শীতটা কমে যাওয়ার পর গরম বেড়ে যাওয়ার কারণে হয়তো এটা ডরমেন্সিটা আউটব্রেক করার পর এটা ফ্লাশ দিয়েছে। এটা ঈশ্বরদীতে লিচুর ফলন এবার লক্ষ্যমাত্রার 1/3 নেমে আসতে পারে, ফলে বাড়তে পারে প্রিয় ফলটির দাম। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা। নদী দূষণ রোধ করে নাব্য ফিরিয়ে আনতে চায় সরকার, অথচ দেশের বেশিরভাগ নদীতে হাসপাতাল ও শিল্প বর্জ্য সহ পয়ঃবর্জ্য ফেলা হচ্ছে নির্বিচারে। নদী দখল করে গড়ে তোলা হচ্ছে বড় বড় অবকাঠামো, যার প্রভাব ধীরে ধীরে দেশের অন্য নদীগুলোর উপরও পড়বে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি নদী বিধৌত মুন্সিগঞ্জ জেলার অভ্যন্তরীণ একাধিক শাখা নদী ভরাট হয়ে গেছে পলি মাটিতে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় এক এক করে মরে যাচ্ছে নদীগুলো, আর তা ভরাট করে নামে বেনামে দখল করে নির্মাণ হচ্ছে বিভিন্ন স্থাপনা। মাদারীপুরে নদী দূষণ তীব্র, নদী তীরবর্তী সরকারি খাস জমি এরই মধ্যে দখল হয়ে গেছে। ফেনী জেলার নদীগুলো ঘিরে গড়ে উঠেছে বালু উত্তোলনের একাধিক সিন্ডিকেট। জেলা প্রশাসন 60টি স্পটে ইজারা দিলেও অন্তত 25টি স্থানে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। 258 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট থেকে বাকলিয়া চর পর্যন্ত ডেজিংয়ে 2018 সালে নৌবাহিনীর সঙ্গে বন্দরের চুক্তি হয়। 3 বছরে এ প্রকল্পের কাজ হয়েছে মাত্র 43%। নরসিংদীর মেঘনা নদীতে সেনাবাহিনীর মেগা প্রজেক্টের কাজ দ্রুত এগিয়ে চলছে, তবে নদীর দুপাশে দূষণ ও দখল হয় মিঠা মাছের অস্তিত্ব বিলীনের পথে। তুনাজদিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সময় হলো আবারও বাইজেস্টের বিরতি নেবার, এরপর জানিয়ে ফিরছি। ট্রাম্পের ওপর ফেসবুকের নিষেধাজ্ঞা বহাল। বিরতির পর ফিরে এসে নিউজ আওয়ারে আরো একবার স্বাগত সবাইকে। এবার দেশের বাইরের খবর জানাবো। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে ফেসবুকের একটি ওভারসাইট বোর্ড। কোন প্রেসিডেন্টের ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞা নজিরবিহীন। বুধবার এক সংবাদ সম্মেলনে বোর্ডের কো চেয়ার ও সাবেক বিচারপতি মাইকেল ম্যাককনেল বলেন, ফেসবুকের ওই সিদ্ধান্তের জন্য তারা অভিনন্দন পাওয়ার যোগ্য, তবে কিভাবে বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষকে তা আরও স্পষ্ট করতে হবে। সব ব্যবহারকারীকে সমানভাবে দেখতে হবে, কাউকে নির্বিচারে শাস্তি দেওয়াটা লক্ষ্য হওয়া উচিত নয়। গত জানুয়ারি মাসে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের রক্তক্ষয়ী সহিংসতার পর টুইটার তাকে নিষিদ্ধ করে। সামাজিক যোগাযোগে জনপ্রিয় এই মাধ্যমটিতে তার প্রায় 9 কোটি ফলোয়ার ছিল। এছাড়া ফেসবুক ও ইউটিউবের মতো মাধ্যমগুলোতেও ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে বিষয়টি পর্যালোচনার জন্য ফেসবুকের 20 সদস্যের ওভারসাইট বোর্ডে যায়, যা ফেসবুকের সুপ্রিম কোর্ট হিসেবে পরিচিত। খেলার খবর এবার।
ইউরোপা লিগে আজ রাতে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। সেমিফাইনালে দ্বিতীয় লেগে ইউনাইটেড খেলবে রোমার মাঠে, আর নিজেদের মাঠে আর্সেনালের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। দুটি ম্যাচই হবে বাংলাদেশ সময় রাত 1টায়। 2017 সালে প্রথম ও শেষবার ইউরোপা লিগে সেরা হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইতালিয়ান ক্লাব রোমার বিপক্ষে প্রথম লেগে নিজেদের মাঠে 6-2 গোলে জিতে এক প্রকার ফাইনাল নিশ্চিত করে রেখেছে ইউনাইটেড। আজকের ম্যাচে রোমার মাঠে ড্র করলেই শিরোপা লড়াইয়ের শেষ প্রান্ত নিশ্চিত হবে তাদের। গত 18 মাসে ইউনাইটেড কোচ ওলে গানার সোলশারের অধীনে 4টি প্রতিযোগিতার সেমিতে উঠেও হেরেছে রেড ডেভিলরা। তবে এবার দারুণ ছন্দে থাকা ইউনাইটেড শিরোপা খরা কাটাতে চায়। ইংলিশ ক্লাবের বিপক্ষে 2001 সালের পর জয় পায়নি রোমা, আর প্রথম লেগে বড় ব্যবধানে হারায় লড়াইয়ের আত্মবিশ্বাসও হারিয়ে ফেলার কথা তাদের। দলে বড় কোনো ইনজুরি সমস্যা না থাকায় পূর্ণ শক্তির একাদশই পাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে অলৌকিক কিছুর অপেক্ষায় রয়েছে রোমার দর্শকরা। শেষ করব, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো দেখে নেব আরেকবার। ঈদের ছুটিতে বাড়ি না যেতে আহ্বান প্রধানমন্ত্রীর। খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদন মানবিক দৃষ্টিতে দেখা হচ্ছে বললেন আইনমন্ত্রী। 3 সপ্তাহ পর চলছে গণপরিবহন, স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগ থাকছেই। টিকা পেতে যুক্তরাষ্ট্র ও ভারতকে চিঠি দিয়েছে সরকার। অযত্নে অবহেলায় মরে যাচ্ছে নদী ও নৌপথ। উন্নয়নের নামে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বৃক্ষ নিধন। নিয়োগ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ। দক্ষিণ জনপদে ডায়রিয়ার ভয়াবহ প্রকোপ। ট্রাম্পের ওপর ফেসবুকে নিষেধাজ্ঞা বহাল। এই ছিল নিউজ আওয়ারে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার্ট লিখে স্পেস দিয়ে AN লিখে পাঠিয়ে দিন 5959 নম্বরে।